স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দ্রুতই দেশে ফিরবেন, ভোটে অংশ নেবেন। সাক্ষাৎকারে জানালেন তারেক রহমান, বললেন আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ এবং আইন। আইনের মতো পরিষ্কার ও স্বচ্ছ নির্বাচন করতে চান সিইসি। গণমাধ্যমের সঙ্গে সংলাপে জানালেন হালনাগাদ তালিকায় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত। এবং নানা নাটকের পর অবশেষে হচ্ছে বিসিবি নির্বাচনের ভোট। চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেশিরভাগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দ্রুতই দেশে ফিরবেন বলে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। এতে তারেক আরও বলেছেন, কোনো ব্যক্তি বা দল নয়, জনগণই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড। আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ এবং আইন। দীর্ঘ ২ দশক পর কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি ঢাকায় বিবিসি বাংলাকে দেয়া এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার দেশে ফেরা, নির্বাচন, জোট, আওয়ামী লীগের রাজনীতি, দুর্নীতি, চাঁদাবাজি এবং সামনের নির্বাচনে তার মা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা নিয়ে। প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয় গণমাধ্যমের সাথে দীর্ঘদিন কথা না বলার কারণ সম্পর্কে। গণমাধ্যমে যে কথা বলিনি তা না, আমি কথা বলেছি, হয়তো আপনারা তখন কথা নিতে পারেননি অথবা শুনতে পারেননি, ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি হয়তো। গত বছর আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সফল গণঅভ্যুত্থানের পর থেকে যে বিষয়ে জানতে অনেকেরই আগ্রহ, তিনি কবে দেশে ফিরবেন প্রশ্ন ছিল তা নিয়েও। রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই আন্দোলন ছিল জনগণের আন্দোলন। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা সবাই এই আন্দোলনের মাস্টারমাইন্ড। বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ। নির্বাচন এককভাবে নাকি দলগতভাবে করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশীদার সবাইকে সঙ্গে চায় বিএনপি। যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে, আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে। জামাত ইসলামী সম্পর্কে বর্তমান মনোভাব ও সম্ভাব্য নির্বাচনী জোট প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, জোট নিয়ে উদ্বেগ নেই। প্রত্যেকের নির্বাচনে বিএনপির মনোনয়নে এবার অগ্রাধিকার কি থাকবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসমর্থনেই বেশি গুরুত্ব পাবে। প্রতি জনসমর্থন আছে, যে জনসমর্থনকে তার সাথে রাখতে পারে, জনগণের যার প্রতি সমর্থন আছে, সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব। নির্বাচনে জিতলে তিনি প্রধানমন্ত্রী হতে চান কিনা এবং নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা কি হবে, এমন প্রশ্নও ছিল তার কাছে। সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি ছাড়াও দল হিসেবে তাদের বিচার হওয়া উচিত। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। সাক্ষাৎকারে তিনি আরও কথা বলেন ডাকসু নির্বাচন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি, দখলের মতো নানা অভিযোগ প্রসঙ্গেও। সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব প্রকাশ হবে আগামীকাল। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।
পরিষ্কার ও স্বচ্ছ নির্বাচন করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, বিশ্ববাসীকে তারা দেখাতে চান কোনো লুকানো ছাপানো ভোট হচ্ছে না। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের সঙ্গে সংলাপের শুরুতে এসব কথা জানান তিনি। বক্তব্যে আরও বলেন, স্বচ্ছ নির্বাচন করতে সবার সহযোগিতা প্রয়োজন। জানান, দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কেন্দ্রিক অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছে কমিশন, যার মধ্যে আছে ভোটার তালিকা হালনাগাদ করা। এতে 43 লাখের বেশি ভোটারকে তালিকায় যুক্ত করা হয়েছে। বলেন, হালনাগাদ তালিকায় 21 লাখ মৃত ভোটার চিহ্নিত হয়েছে, যাদের হয়ে অনেকেই ভোট দিয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি। এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লুকানো ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দেওয়া। 24 জুলাই আগস্টে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে হত্যাসহ মোট 3টি অভিযোগ আনা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে 14 অক্টোবর। আলোচিত এই মামলার 4 আসামি পলাতক আছে। মোট 3টা অভিযোগ ইতিমধ্যে তার বিরুদ্ধে আনা হয়েছে। তদন্ত রিপোর্টগুলো হাতে আসার পর একটার পর একটা করেই ফর্মাল চার্জ দাখিল হচ্ছে, বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনেকগুলো মামলার চূড়ান্ত পর্বে রয়েছে। 4 জনের বিরুদ্ধে অভিযোগটা আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচারের যে যাত্রা সেটা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের ভোট গ্রহণ চলছে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। 156 জন ভোটার 3টি ক্যাটাগরিতে 25 জন পরিচালক নির্বাচিত করবেন আজ। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিভাগ ক্যাটাগরি থেকে খুলনা, সিলেট, বরিশালের 1 জন করে এবং ঢাকা ও চট্টগ্রামের 2 জন করে পরিচালক নির্বাচিত হয়ে গেছেন। এই ক্যাটাগরিতে নির্বাচন হবে রাজশাহী ও রংপুর বিভাগে। ক্লাব ক্যাটাগরিতেও কোন 12 জন পরিচালক হবে তা প্রায় নিশ্চিত। তবে 3 নম্বর ক্যাটাগরির 2 প্রার্থী খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পালের মধ্যে লড়াই হতে পারে। দর্শক, বিসিবি নির্বাচন নিয়ে আরো জানাতে হোটেল সোনারগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার অনিক জাবের। তার কাছেই আমরা চলে যাচ্ছি। জাবের, নির্বাচনে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন দেখছেন, এবং আরেকটি বিষয় জানবো, 3 নম্বর ক্যাটাগরিতে কেমন লড়াই হচ্ছে? নাবিলা, বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ প্রায় শেষের দিকে, অর্থাৎ আর 2 ঘন্টা বাকি আছে। 4টার সময় ভোট গ্রহণ শেষ হবে। বেশিরভাগ ভোটার কিন্তু সকালের দিকে এসে ভোট দিয়েছেন, তবে আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি কিছু কিছু ভোটার আসছেন এবং ভোট দিচ্ছেন। তো বিসিবি নির্বাচনের যে 3 ক্যাটাগরিতে এবারে নির্বাচনটা হচ্ছে, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরিতে প্রায় সকল প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তবে মূল লড়াইটা কিন্তু হবে ক্যাটাগরি 3-এ। সেখানে দেবব্রত পালের সাথে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের লড়াই। এই লড়াইটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ সবার, এবং যারা এখানে ভোটার আছেন তারা বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছে, তারা কিন্তু এগিয়ে রাখছে খালেদ মাসুদ পাইলটকে, যেহেতু তিনি জাতীয় দলে খেলেছেন, সাবেক অধিনায়ক, বাংলাদেশ দলকে লিড করেছেন একটা সময়। সেহেতু ভোটাররা কিন্তু চাইছে যে খালেদ মাসুদ পাইলট এখান থেকে উঠে আসুক। দেবব্রত পালও একসময় খেলেছেন, কিন্তু দেবব্রত পালের থেকে খালেদ মাসুদ পাইলটের আসলে হাইপটা এখানে বেশি। নাবিলা, জাবের, আপনাকে ধন্যবাদ। ধূমপান বা নেশা জাতীয় কিছু গ্রহণ না করেও মরণ ব্যাধি, ফুসফুস ক্যান্সার সহ নানান জটিলতায় আক্রান্ত হচ্ছে মানুষ। সম্প্রতি আন্তর্জাতিক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় বায়ু দূষণের কারণে মৃত্যুর সংখ্যা বেড়েছে, যা বাংলাদেশে মানুষের গড় আয়ু 5.5 বছর কমিয়ে দিচ্ছে। এর মধ্যে শুধু ঢাকাতেই বছরে গড় আয়ু কমেছে 7 বছর। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। শুষ্ক মৌসুমে শত শত ইটভাটা থেকে প্রতিদিনই নিঃসরণ হয় দূষিত ধোঁয়া। বছর জুড়ে শিল্প কারখানা সহ পরিবহন থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। অবকাঠামো নির্মাণ ক্ষেত্র থেকে কংক্রিটের ডাস্ট ছাড়াও
বর্জ্য ডাম্পিং স্টেশন থেকেও দূষিত বায়ু মিশছে বাতাসে। সব মিলিয়ে রাজধানীসহ দেশের বাতাস হয়ে উঠেছে বিষাক্ত। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স বা AQLI 2025-এর রিপোর্ট বলছে বাংলাদেশের বাতাসে ভাসমান অতি ক্ষুদ্র ক্ষতিকর বস্তুকণা বা PM2.5-এর বাৎসরিক গড় প্রতি ঘনমিটারে 60.80 মাইক্রোগ্রাম, যা জাতীয় মানমাত্রার প্রায় 1.5 গুণ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রা থেকে 12 গুণ বেশি। আর এমন দূষণের কারণে দেশের মানুষের গড় জীবনকাল কমেছে 5.5 বছর, প্রতিবেশী ভারত, নেপাল ও পাকিস্তানে যা 3.5 বছরের মতো। এদিকে AQLI 2025-এর রিপোর্ট বলছে ঢাকাতে জীবনকাল কমেছে 7 বছর, গাজীপুরে 7.10 বছর আর কম দূষিত এলাকা লালমনিরহাটে কমেছে 3 বছর। 5 বছর কমে, আগামী বছর বা তার 2-1 বছর পরে হয়তো দেখা যাবে 8 বছর কমে, তারপরে দেখা যাবে 10 বছর কমে, এভাবে কমে যাচ্ছে। এখানে আমাদের দুইটা লস হচ্ছে। একটা হলো যে ওই মানুষটা যদি আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারতো তাহলে এখানে আমাদের একটা অর্থনীতি জেনারেট হতো। এই যে স্বাস্থ্যজনিত বিভিন্ন রোগ হচ্ছে, রোগ ব্যাধি হচ্ছে, এখানে একটা হসপিটাল কস্ট আছে, ফ্যামিলির একটা দুর্ভোগান্তিক আছে, এটা হলো একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট আছে। বায়ু দূষণের সাথে জীবনকাল হ্রাস পাওয়ার সম্পর্ক বিষয়ে আমরা কথা বলি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের এই চিকিৎসকের সঙ্গে। যে কোনো শ্বাসকষ্টের রোগী দেখা যায় তার লাইফ এক্সপেক্টেন্সি 3 to 5 years কম হয়। COPD রোগী, অ্যাজমার রোগী, তাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি, হৃৎপিণ্ডের অক্সিজেন কমে যায় যখন সেই অনুযায়ী পায় না, তারপরে তার যে ব্রেনে সমস্যা হয়। আরেকটা হলো যাদের শ্বাসকষ্ট থাকে, ক্রনিক শ্বাসকষ্ট, COPD থাকে, অথবা অন্য কোনো কারণে যদি লাংসের সমস্যা হয়, তার পালমোনারি নামে একটি রোগ ডেভেলপ রাখে, সেটা কি হার্টটা বড় হয়ে যায়, তার রাইট হার্টটা বড় হয়ে যায়, তখন তার হার্টটা ঠিকমতো কাজ করতে পারে না, তার শরীরে পানি জমে। আমাদের এখানে কোভিড হয়েছে, কয়েক হাজার, 35,000 টোটাল বাংলাদেশে মারা গেছে। আমরা কত কি করছি, কিন্তু বায়ু দূষণে প্রায় 2 লক্ষ মানুষ প্রতি বছর মারা যাচ্ছে। সেটা নিয়ে কিন্তু আমাদের ওই রকম হারে প্রচার নাই, ওই রকম হারে কথাবার্তা নাই। প্রতিবেদনটির একটি ভয়াবহ দিক হলো ধূমপানে গড় আয়ু কমে 2 বছর, শিশু ও মাতৃপুষ্টির ঘাটতি আয়ু কমায় প্রায় 1.5 বছর, আর অনিরাপদ পানি ও অপরিচ্ছন্নতার কারণে এই সংখ্যা 6 মাস। কিন্তু বায়ু দূষণের কারণে গড় আয়ু কমছে গড়ে 5.5 বছর। মানে বায়ু দূষণ ধূমপানের চেয়েও ক্ষতিকর। ধূমপান তো আমরা নিকোটিন নিচ্ছি, এটা হলো এক ধরনের জিনিস, কিন্তু বাকি যেই ধূমপান আমরা ধোঁয়াটা নিচ্ছি, স্মোক, মেন ক্ষতি করতেছে স্মোক বায়ু দূষণের জন্য। এবং সেম দূষণ হইলো যখন আমরা ওয়াস্ট প্রোডাক্ট আগুন দিব, যে ধোঁয়াটা আসবে সেটাও কিন্তু স্মোক। অক্টোবরের দিকে পলিউশনটা বাড়তে থাকে, শেষের দিকে নভেম্বরে এসে আরও বেড়ে যায়। তখন মন্ত্রণালয় থেকে বিরাট বড় একটা টাস্কফোর্স গঠন করে, আপনারা সাংবাদিকরা কয়েকশো ক্যামেরা নিয়ে সেখানে যান, তারপর ওনারা বড় বড় কথা বলেন, 1-2টা টাস্কফোর্সের মিটিং হয়, কিছু কার্যপ্রণালী অ্যাকশন প্ল্যান হয়, সেখানে 2-1টা হয়, বাকিগুলো হয় না। এই জন্য কিন্তু ওভারঅল যে ইফেক্টিভ ওয়েতে কাজ করা, সেই কাজটা হচ্ছে না, তো সেই জন্যই বায়ু দূষণ কমতেছে না। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে বায়ু দূষণের কারণে বছরে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে জিডিপির 4.20%। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কিছুটা কমলেও এখনো কুড়িগ্রামের কাউনিয়া ও রংপুরের ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায় কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে অন্যান্য নদ নদীর পানি। জেলার ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার 9 সেন্টিমিটার ও দুধকুমর নদীর পাটেশ্বরী পয়েন্টে 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাতে এতেই ওইসব নদী তীরবর্তী এলাকার রূপা আমন বিভিন্ন শাকসবজি ও ঢাল সহ নানা ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এদিকে রংপুরের ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপরে বইছে। গতকাল বিকেল থেকে হঠাৎ তিস্তার পানি বাড়তে শুরু করে। রাতে ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। মানিকগঞ্জের পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। পদ্মার প্রবল স্রোতে স্থানীয় 3টি ইউনিয়নের প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এদিকে নড়াইলে নবগঙ্গা নদীর ভাঙনে বিলীন হচ্ছে কালিয়া উপজেলার বিভিন্ন এলাকা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পদ্মার তীব্র স্রোতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে মানিকগঞ্জের হরিরামপুরে। গত 2 মাসে বিলীন হয়েছে উপজেলার লেচরাগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়নের শত শত বিঘা ফসলি জমি, বাড়িঘর ও স্থাপনা।
ভাঙন আতঙ্কে নদী পাড় থেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে বসবাসকারীরা। গত 2 মাসে 3 ইউনিয়নের 10 কিলোমিটার এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে সহস্রাধিক বাড়িঘর। এই নদীতে আমাদের সর্বনাশ, নদীতে আমাদের সর্বনাশ করে দিল। কোথায় যে যাবো আর কোনো তো সিদ্ধান্ত নাই, কোথায় গেলি পরে মানে এই নদীটা যায় ঠেক দিব, খালি ভাঙতেই আছে। যাইতেছে মানে কোনো জায়গায় একটু আশ্রয় পাইনি, এখানে টুকনা পাইলে ওই জায়গায় যাবো আর কি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এই 3 ইউনিয়ন চরাঞ্চল হওয়ায় বালির পরিমাণ বেশি, তাই ভাঙন বেশি হচ্ছে। সেখানে কোনো স্থাপনা তৈরির আগে ফিজিবিলিটি স্টাডি করার পরামর্শ দেন নির্বাহী প্রকৌশলী। ফিজিবিলিটি স্টাডি পূর্বক নদীর ভাঙনের বিষয়টি বিবেচনা না করে যদি কোনো ধরনের কাঠামো নির্মাণ করা হয়, অবশ্যই সেটা নদীগর্ভে যাওয়ার আশঙ্কা রয়েছে, কারণ সেটা বালি দ্বারা একটা আবৃত একটি বসবাসের জায়গা। এদিকে নড়াইলের কালিয়া উপজেলার পার বিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে বিলীন হয়েছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে মসজিদ, স্কুল সহ বিভিন্ন স্থাপনা। আমাদের 3টে দোকান আপনার পানির ভিতর চলে গেছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে, দ্রুত ব্যবস্থা না নিলে নদী ভাঙনে তো আমাদের সব চলে যাবে। ভাঙনের সংবাদ পাওয়া মাত্র অফিস থেকে আমরা প্রতিনিধি পাঠিয়েছি এবং আমরা নিজেরাও সবসময় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। ভাঙন প্রতিরোধে যত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। ভাঙন রোধে নবগঙ্গা নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দুর্গাপূজার ছুটি শেষে পুরোদমে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শাটল ট্রেন ও সড়কে নিজ নিজ প্যানেলের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, শহীদ মিনার, রেলওয়ে স্টেশন ও বিভিন্ন অনুষদে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। আশ্বাস দিচ্ছেন বিভিন্ন সমস্যা সমাধানের। তালিকায় রয়েছে আবাসিক সমস্যার সমাধান, যাতায়াত ব্যবস্থার উন্নতি, ক্যাম্পাসে খাবারের মান বৃদ্ধি, নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ সহ নানা ইস্যু। প্রায় 3 যুগ পর আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন, যেখানে মোট 907 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা ও পূর্ণিমা উৎসব আজ। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। আজ রাত 11:54 পূর্ণিমা তিথি শুরু হয়ে কাল সকাল 9:03 শেষ হবে। সকালে পটুয়াখালীর বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন। এ সময় তারা বুদ্ধের প্রতি ফুল, ধূপ, দীপ ও অন্যান্য সামগ্রী নিবেদন করেন। দিনভর নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব চলবে। উৎসব ঘিরে দেশের সকল রাখাইন পাড়াগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। সন্ধ্যায় আকাশে ওড়ানো হবে ফানুস। 2025-26 অর্থ বছরের শুরু থেকে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে। প্রায় 3 মাস কেটে গেলেও পরিস্থিতির উন্নতি হয়নি। সরকারি নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিরতায় গভীর মন্দার ছায়া পড়েছে বন্দর কেন্দ্রিক ব্যবসায়। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে 2023-24 অর্থ বছরে 21,30,228 টন পণ্য আমদানি হয়েছিল, কিন্তু 2024-25 অর্থ বছরে প্রায় 74,000 টন কমে তা নেমে এসেছে 20,56,281 টনে। একইভাবে রফতানিতেও নেমেছে ধস, এক বছরে কমেছে প্রায় 36,000 টন। ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে প্রতিদিন গড়ে 500 ট্রাক পণ্য আসতো, এখন আসছে অর্ধেকেরও কম। এবছর 17 মে বেনাপোল দিয়ে গার্মেন্টস, তুলা, প্লাস্টিক, কাঠের আসবাব সহ আরও কয়েকটি পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়। ভারতের বিভিন্ন প্রভিন্স থেকে যে মালামাল বাংলাদেশে আমদানি রপ্তানি হয়, এক্ষেত্রেও যাওয়া আসার এই বাধাগ্রস্তের কারণেও আমদানি রপ্তানি কমেছে। একই সাথে যে সমস্ত মালামাল এখন বেশি পরিমাণ আসছে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস বা গার্মেন্টসের র মেটেরিয়ালস, এই সমস্ত আইটেমগুলো। আমদানি রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বন্দরকেন্দ্রিক ব্যবসায়ী ও শ্রমিকরা। রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে এবং নিষেধাজ্ঞা শিথিল না হলে আরও বড় সংকটের আশঙ্কা করছেন তারা। অনেক সিএনডিএফ ব্যবসায়ী কাজ হারিয়ে বেকারত্ব ভোগ করছে, অনেক সিএনডিএফের স্টাফ বেকার হয়ে পড়েছে, যারা ট্রান্সপোর্ট ব্যবসা করে তারাও বেকার হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে বেনাপোলের অনেক মানুষ বেকার হয়ে যাবে। আমরা সরকারের কাছে দাবি করব, দুই দেশের উচ্চ পর্যায়ে বৈঠক করে যাতে আমদানি রপ্তানি গতিশীল হয় তার সুব্যবস্থা যাতে করে।
তবে আমদানি রপ্তানি কম বেশি হওয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। কারণ স্থলপথে সেই পণ্য রপ্তানিটা কমেছে, বাট ওভারঅল আবার সেই রপ্তানিটি কিন্তু আপনারা দেখেছেন যে টোটাল রপ্তানি বেড়েছে, যে রিপোর্টটি আমাদের কাছে আছে। 2025-26 অর্থবছরে বন্দর থেকে 8,370 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আছে। সেই হিসাবে গত 3 মাসে প্রায় 2,100 কোটি টাকা আদায় হওয়ার কথা ছিল, কিন্তু আদায় হয়েছে 997 কোটি টাকার মতো। মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রামের সংবাদ সংগ্রহকালে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হুসাইন জিয়াদ এবং ক্যামেরা পার্সন মোহাম্মদ পারভেজের উপর হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বন্দর নগরীতে কর্মরত সাংবাদিকরা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে তারা 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। গতকাল সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের লোহারপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে এখন টিভির 2 সংবাদকর্মীর উপর হামলা চালায় সন্ত্রাসীরা। আন্তর্জাতিক গাজার যুদ্ধবন্ধে জরুরি আলোচনার জন্য মিশরে অবস্থানরত হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে বহুদিন ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে হামাস অস্ত্র সমর্পণ করবে কিনা কিংবা উপত্যকার শাসন ব্যবস্থায় ভবিষ্যতে কোনো ভূমিকা পালন করবে কিনা এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। এদিকে গাজায় জিম্মি সকল ইসরায়েলি দ্রুত মুক্তি পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্রুতই দেশে ফিরবেন, ভোটে অংশগ্রহণ করবেন। সাক্ষাৎকারে জানালেন তারেক রহমান, বললেন আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ এবং আইন। আইনের মতো পরিষ্কার ও স্বচ্ছ নির্বাচন করতে চান সিইসি। গণমাধ্যমের সঙ্গে সংলাপে জানালেন হালনাগাদ তালিকায় 21 লাখ মৃত ভোটার চিহ্নিত। এবং নানা নাটকের পর অবশেষে হচ্ছে বিসিবি নির্বাচনের ভোট। চলবে বিকেল 4টা পর্যন্ত। বেশিরভাগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।